আজকে আমরা পড়বো চার্লস ল্যামের লেখা ড্রিম চিলড্রেন এ রিভারি। তো এইটা পড়ার আগে যেহেতু আমরা যদি 2016 সালের কোশ্চেন গুলো দেখো তোমরা, বা 2023 সালে যে কোশ্চেন এসেছে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কোশ্চেন এসেছে, যেমন এসেজ অফ এলিয়া যে লিখেছে, এর নেম ইউজ করেছে চার্লস ল্যাম। তো এলিয়াটা মানে কেমন টাইপের নাম, ইমাজিনারি নাম নাকি কোনো পার্সনের নাম, এইরকম টাইপের কোশ্চেন এসেছে। তারপরে দেখেছো এই 2023 সালে যে এমএসসির এক্সাম হলো, ওখানে একটা কোশ্চেন করেছে যে টেলস অফ শেক্সপিয়ার এটা কে লিখেছে, যদিও এটা টাইটেল নাম ভুল করেছে ওরা, প্রিন্টিং মিস্টেক, টেলস ফ্রম শেক্সপিয়ার হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন। তো এইরকম টাইপের কোশ্চেন গুলো আসছে, তাই আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যেইটা একদম মানে খুব প্রয়োজন সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা করবো, ঠিক আছে? তো দেখো, ব্যাকগ্রাউন্ড করার আগে সবাই পুরোটা দেখতে পাচ্ছ তো? চার্লস ল্যাম তিনি কিন্তু 1775 সালে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? 1775 সালে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লন্ডনে। চার্লস ল্যাম একজন শুধুমাত্র, আমরা তো ওর এসেটা পড়বো যেটা ড্রিম চিলড্রেন রিভারি, ওটা একটা এসে, কিন্তু তিনি শুধু এসেই ছিলেন না, তিনি একজন ক্রিটিকও ছিলেন এবং তিনি কয়েকটা পোয়েমও লিখেছিলেন। মানে ও যখন মানে লেখালেখি শুরু করে প্রথমের দিকে কিন্তু পোয়েম বা সনেটস লিখে কিন্তু তার যে লিটারারি ক্যারিয়ার সেটা শুরু করেছিলেন, কিন্তু সেখানে সফলতা অর্জন করতে পারেনি বলেই কিন্তু তিনি আবার এই প্রোজ রাইটিং এর দিকে ঝোঁক দেখান। তো তিনি এই তার যে পার্সোনালিটি আমরা যদি দেখি যে রাইটিং কি কি রাইটিং লিখেছেন তিনি, তাহলে এসে লিখেছেন, ক্রিটিক্যাল রাইটিংও লিখেছেন কয়েকটা, তারপরে পোয়েমস লিখেছেন, তাই তিনি এসেই ক্রিটিক এবং পোয়েট বলে পরিচিত। বেশি মানে মেনলি অবশ্য ওকে প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট বলা হয়, মানে এসে লেখার পরে কিন্তু তিনি একদম ভীষণভাবে পপুলার হয়েছিলেন। এবার চার্লস ল্যাম তার বাবা এবং মা কে ছিলেন? সেক্ষেত্রে জন জন ল্যাম তার বাবা ছিলেন এবং তার মা ছিলেন এলিজাবেথ এলিজাবেথ আচ্ছা, এগুলো যেগুলো ধরো এই যে কবে জন্মগ্রহণ করেছে এগুলো হালকা হালকা যে ইনফরমেশন, এগুলো আমি যেটা দরকার তোমাদের শুধু সেটাই রেখেছি। তো এগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে এবং মনে রাখবে, ঠিক আছে? এলিজাবেথ ফিল্ড, ওর মায়ের নাম ছিল এলিজাবেথ ফিল্ড, মানে ওর যে মেডেন টাইটেল, কিন্তু পরবর্তীকালে যেহেতু ল্যামকে বিয়ে করেছিল তাই এলিজাবেথ ফিল্ড ল্যাম এই নামটা তার হয়েছিল। তো এই জন ল্যাম এবং এলিজাবেথ ফিল্ড তার বাবা মা ছিল। তো এই জন ল্যাম তার বাবা ছিলেন একজন ক্লার্ক, তার বাবা একজন ক্লার্ক ছিলেন এবং একজন ব্যারিস্টার। সেই ব্যারিস্টারের আন্ডারে তিনি একজন ক্লার্ক ছিলেন এবং খুব সামান্য বেতনে তিনি কিন্তু চাকরিটা করতেন, এবং তাদের যে ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটাস সেটা খুব একটা ভালো ছিল না। এবং এই চার্লস ল্যাম তারা কিন্তু 7টা ভাই বোন ছিলেন, কিন্তু 7টা ভাই বোন থাকলেও এদের মধ্যে 4জন কিন্তু সার্ভাইভ করতে পারেনি, শুধুমাত্র তিনজন সার্ভাইভ করেছিল। এবং এই 3জনের মধ্যে আমাদের যে দেশে যার এসে আমরা আজ পড়বো, চার্লস ল্যাম নিজে একজন ছিলেন। চার্লস ল্যাম আরেকজন ছিলেন। কেউ বলতে পারবে 3জন কে কে? তারা 3 ভাই বোন যারা সার্ভাইভ করেছিল, তারা কে কে? কেউ একজন বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, মেরি ল্যাম আর জন ল্যাম। আর ম্যারি ল্যাম। ভেরি গুড। আচ্ছা, বলছি ম্যাডাম তার ভাইয়ের নাম এল্ডার ব্রাদারের নাম আর বাবার নাম একই ছিল, জন ল্যাম। হ্যাঁ একই ছিল, একদম ঠিক ধরেছো। ওর বাবার নামও ছিল জন ল্যাম, আবার ওর ভাইয়ের বড় ভাই যে ছিল তার নামও ছিল জন ল্যাম, ঠিক আছে? এই দুজনের নাম কিন্তু একই ছিল। এবং এই যে এই যে ম্যারি কথাটা আছে না, আমাদের যেহেতু এই যে চার্লস ল্যামের নানিমা যাকে বলে, মানে আহ আহ, কি বলবো, যে ঠাকুমা যাকে বলে, ওর মায়ের মা, সে তার নামও কিন্তু ম্যারি ফিল্ড, ঠিক আছে? একই নাম, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে একই নাম। আমরা পরে ওটা আসবো, আমি এখন জাস্ট বললে তাই বললাম।
ওর যে মায়ের মা তার নাম ছিল ম্যারি ফিল্ড, যার কথাটা আমরা এই এসেটা পড়তে গিয়ে পাবো। আর ওর বোনের নামও ছিল মেরি ল্যাম্ব, ঠিক আছে। তো দেখো এখানে ম্যারি ল্যাম্ব যে ছিল, এর একটু হিস্ট্রি আছে, এটা সম্পর্কে আমাদেরকে বেশি জানতে হবে। তো এই তিনজনের মধ্যে সব থেকে বড় ছিল জন ল্যাম্ব। চার্লস ল্যাম্ব ছিলেন তার সব থেকে ছোট, আর ম্যারি ল্যাম্ব ছিলেন জন ল্যাম্বের পরে। এই তিনজনের মধ্যে জন ল্যাম্ব চার্লসের থেকে 10 থেকে 12 বছরের মনে হয় 12 বছরের বড় ছিলেন, এবং ম্যারি ল্যাম্ব 10 কি 11 বছরের বড় ছিলেন, ঠিক আছে। কিন্তু জন ল্যাম্ব যদিও সবার থেকে বড় ছিলেন, ইনি কিন্তু সবার আগে মারা যান। তারপরে মারা যান চার্লস ল্যাম্ব, এবং তারপরে মারা যান সব লাস্টে ম্যারি ল্যাম্ব মারা যান, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, এই যে ম্যারি ল্যাম্ব, যিনি হচ্ছেন একজন, ওর যে বোন ছিল, ইনি কিন্তু একটা মানে লুনাসির মধ্যে গিয়েছিলেন, এবং এই ম্যারি ল্যাম্ব তার মাকে কিন্তু একদম বুকে ছুরি ঢুকিয়ে হত্যা করেছিল, ঠিক আছে। এবং পরে জানা যায় যে ওর ওর হচ্ছে মেন্টাল ইলনেস ছিল, তার জন্য এরকম করেছিল। এবং থেকে তাকে পরবর্তীতে এটা মানে কি বলবো যে এটা আহ বিবেক দিয়ে দেখা হয় বলতে পারো, এবং তাকে চার্লস ল্যাম্বের সাথে থাকতে দেওয়া হয়। অ্যাসাইলামে এই জন্যে সে পাগলি হয়ে যায়, এবং অ্যাসাইলামে অনেকদিন কাটিয়েছে। তো এইখানে এই যে ম্যারি ল্যাম্ব যেহেতু ওর মাকে হত্যা করেছিল, এবং তার কিছুদিন পরে ওর বাবাও মারা যায়, তাহলে বাবা মা দুজনেই মারা গেল, এবং চার্লস ল্যাম্বের উপরে ওর পরিবারের একটা যেন ভীষণ বড় একটা বোঝা চেপে গেল। বোনকে দেখাশোনা করতে হচ্ছে, সে নিজেও যেন পাগলা হয়ে যাবে, এরকম একটা স্টেট চলে এসেছিল। সেই রকম স্টেটে গিয়ে তখন চার্লস ল্যাম্ব কি করছে, ও নিজের যে সত্তা সেটাকে একটা রাইটিং এর মধ্যে কনভার্ট করে দিচ্ছে, এবং ওদের যে আচ্ছা এখানে বলে রাখি, এই যে ইনস্যানিটি বিষয়টা না, ইনস্যানিটি বিষয়টা আছে, এটা ওর বাবার দিকের যে পরিবার, সে পরিবার থেকে ওদের মধ্যে প্রাপ্য, মানে হয় না যে একটা ইনহেরেন্ট বিষয় থাকে, যে একটা ডিজিজ যেটা পর চলে আসছে, সেই রকমই ইনস্যানিটি বিষয়টা ওর বাবার দিক থেকে কিন্তু পেয়েছিল ওরা। তো চার্লস ল্যাম্বও এরকম পাগল হয়ে যাবে মনে হচ্ছিল, তো রাইটিং এর মাধ্যমে কিন্তু নিজেকে একটা মানে সামঞ্জস্য মেনটেন করে চলেছিল। তো এই হচ্ছে বিষয়, এরা 3 ভাই বোন ছিল। এবার এডুকেশনের কথাটা একটু বলি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এডুকেশন প্রথমে চার্লস ল্যাম্ব কি করেছিল, প্রথম যে তার 7 বছর পর্যন্ত, মানে ও 75 সালে জন্মগ্রহণ করেছিলেন, প্রায় 1782 পর্যন্ত তিনি একটা পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনি ক্রাইস্ট হসপিটাল ক্রাইস্ট হসপিটালে তিনি কিন্তু পড়াশোনা করতে যান, এবং সেখানে তিনি কিন্তু প্রায় 7 বছর, মানে 1789 এই সাল পর্যন্ত সেখানে পড়াশোনা করেন। এবং এইখানে যখন তিনি পড়াশোনা করছেন, তখন কি হচ্ছে যে 1789 তার পড়াশোনা ক্রাইস্ট হসপিটালে শেষ হচ্ছে, এবং হায়ার স্টাডি তিনি করতে চান। কিন্তু সেই সময় তিনি কিন্তু মানে তোতলা ছিলেন, যে তোতলা থাকার কারণে তিনি কিন্তু পড়াশোনা হায়ার স্টাডি করার চান্স পায়নি, মানে অক্সফোর্ডে তাকে ভর্তি নেওয়া হয়নি তোতলার কারণে। তো সেই জন্য তিনি কি করলেন, এই 1799 সালে তিনি কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে যুক্ত হয়ে গিয়েছিলেন। ওয়ার্ক প্লেসের কথা বলবো তখন আমি বলছি, তার আগে বলে দিই, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার দুটো ল্যাঙ্গুয়েজের প্রতি ভীষণ ইন্টারেস্ট ছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে ল্যাটিন, আর একটা কি ছিল, গ্রিক। ঠিক আছে, এই দুটো ল্যাঙ্গুয়েজ তিনি কিন্তু শিখেছিলেন। এবার এই ক্রাইস্ট হসপিটালে তিনি যখন পড়াশোনা করছিলেন, তখন তার একজনের সাথে ভীষণ রকম মানে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল, এবং সেই ফ্রেন্ডশিপটা কিন্তু লাইফ লং চলেছিল, মানে তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কিন্তু সেই ফ্রেন্ডশিপ তিনি নিভিয়েছে। তো সেই ব্যক্তিটা কে, কেউ কি জানো? চার্লস ল্যাম্বের সবথেকে ভালো ফ্রেন্ড। একদম একদম কলরিজ। সেই টেলর কলরিজের সাথে তার কিন্তু বন্ধুত্ব হয়, এবং এই বন্ধুটা তার লাইফ লং চলেছিল।
এবার ওয়ার্ক প্লেসের কথায় আসি। আর 1789 সালে তিনি যখন ক্রাইস্ট হসপিটাল ছেড়ে দিলেন, তারপরে সেই বছরে কিন্তু তিনি ওয়ার্ক করতে শুরু করেন। মানে প্রথম যে তিনি কাজ শুরু করেছিলেন সেটা ক্লার্ক হিসাবে শুরু করেছিলেন। ক্লার্ক হিসাবে শুরু করেছিলেন এবং সেটা শুরু, এই দুটো নাম মনে রাখবে, সাউথ সি হাউস। তার প্রথম যে ওয়ার্ক প্লেস, এটা নাম ছিল কত সালে ম্যাডাম? ম্যাডাম এটা কত সালে? এটা 1791 1789 সাল থেকে তিনি এটা শুরু করছেন। ম্যাডাম 91 কি লেখা আছে বইয়ে? হ্যাঁ বলো। 1791 লেখা আছে। In 1791 he was appointed আপনার লেখা আছে রামজি লালের বইয়ে। রামজি লালের বই আছে। আচ্ছা, আমি এটা একদম অথেন্টিক বই থেকে পড়েছি, ঠিক আছে? যেখানে এটাই লেখা আছে। তো যদি তোমার বলছো যে 1791 লেখা আছে, যদি এটা হয়ে থাকে আমি জানিয়ে দেবো, তবে এটাই মানে হবে, মনে রাখো, কারণ এটাই হওয়ার চান্স বেশি, ঠিক আছে? কারণ শেষ করে কিন্তু 1789 আছে, আমি বললাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1789 তিনি কিন্তু কি করছেন, ক্লার্ক হিসাবে জয়েন করছেন সাউথ সি হাউসে, এবং সেখানে তিনি কিন্তু 3 বছর কাজ করেছিলেন, 3 ইয়ার্স। এখানে তিনি 3 বছর কাজ করছেন এবং এইখান থেকে আবার শিফট করছেন অন্য আরো এক জায়গায় কাজে যুক্ত হচ্ছেন। সেখানে তিনি অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ শুরু করেছিলেন, এবং এই যে জায়গাটি শুরু করেছিলেন সেটা হচ্ছে দা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাকাউন্টেন্টের অফিসে তিনি কিন্তু কত সালে সেটা শুরু করছেন, 1792 সালে। 1792 এ তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অফিস, সেই অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে যোগদান করছেন, এবং এই যে বছরে তিনি যোগদান করছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, সেই বছরেই কিন্তু তার লাভ লাইফ শুরু হচ্ছে। তার যে মানে প্রেমের কাহিনী আমরা জানতে পারি, যেটা এই যে আমরা টেক্সটটা পড়বো এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই টেক্সটটাই আমরা দেখতে পাবো অ্যান সিমন্স নামে একজনকে তিনি ভালোবাসতেন, এবং তার সাথে তিনি মানে বিয়ে করার স্বপ্ন দেখতেন, এবং সেটা তিনি যেন সত্যি হয়েছে এবং ফুলফিল হয়েছে, তাদের ছেলে মেয়ে আছে, তার সাথে একটা নর্মাল ডে স্পেন্ড করছে। এইরকম একটা গল্প আমরা এই গল্পটা, এই যে এটার মধ্যে জানতে পারবো। তো এই মেয়েটা যে অ্যান সিমন, যার নাম, এটা মুছে দিচ্ছি, দেখো, অ্যান সিমন, অ্যান সিমন, অ্যান সিমন, এটা হচ্ছে ওর ফার্স্ট লাভারের নাম, ঠিক আছে? ফার্স্ট লাভার ছিল, যার সাথে ওই বললাম 1792 এ কিন্তু লাভ অ্যাফেয়ার শুরু হচ্ছে। কিন্তু এই মেয়েটা কি করে যে চার্লস ল্যাম্বকে কিন্তু বিয়ে করে না, এ অন্য একটা পার্সন তাকে বিয়ে করে, বাথরুম, যার নাম, ঠিক আছে, বাথরুম, তাকে বিয়ে করে, এবং তাদের তাহলে এর সাথে কি হচ্ছে যে লাভ লাইফটা হচ্ছে না, মানে আনফুলফিল থেকে যাচ্ছে। এবং 1815 থেকে 20 মধ্যে, 17-18 হবে মনে হয়, সেই সময় তিনি কিন্তু আরো একটা মেয়ের সাথে প্রেমে পড়ছেন, যিনি একজন মানে পেশায় প্রফেশনে একজন হচ্ছে অ্যাক্ট্রেস, এবং তার নাম হচ্ছে ফ্যানি। তো ওর সেকেন্ড লাভারের সাথেও যখন সে ম্যারেজ প্রপোজাল দিয়েছিল, তখন সেটা অ্যাকসেপ্ট করা হয়নি। মানে সে দুটো মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু দুটোই কিন্তু আনফুলফিল থেকে যায়। সেই শেষেরটা এর জন্য থেকে যায়, কারণ আমরা দেখলাম যে এর আগে মেরি ল্যাম্ব, যে তার বোন, সে কি করেছে, ওর মাকে হত্যা করেছিল, একটু পাগল হয়ে গিয়েছে, এবং তার দেখাশোনা করতে হতো চার্লস ল্যাম্বকে, এবং চার্লস ল্যাম্বকে যেহেতু দেখাশোনা করতে হতো ওর বোনকে, এই বিষয়টা নিয়ে একটা কমপ্লেক্স বিষয়, সেটা ওই মেয়েটা অ্যাকসেপ্ট করতে পারেনি বলে চার্লস ল্যাম্বকে রিজেক্ট করেছিল। আলটিমেটলি কি দেখছি যে ওর যে আনফুলফিলড লাভ অ্যাফেয়ার হচ্ছে, সেটা লাস্টে কিসের জন্য হচ্ছে, যে ওর বোনের সাথে যে একটা ওর রিলেশনশিপ, একটা ভীষণ বন্ডিং, সেই বন্ডিংটা তাকে বাধার, সেটা তাদের যে
লাভ লাইফে বাধা সৃষ্টি করছে, মানে ওকে দেখাশোনা করার জন্য সে কিন্তু বিয়ে করতে পারছেও না। তো এই বিষয়টা আর ইনস্যানিটি বিষয়টা আমি বললাম ওদের যে বংশের পরম্পরায় চলে আসছে, এটা ওরা মানে ফ্যামিলি থেকে পেয়েছিল, সবার মধ্যে কম বেশি ছিল। এবং মারা যাচ্ছে চার্লস ল্যাম্ব, এখানে লিখে দিয়েছি যে 59 বছরে 1834 সালে 1834 তিনি কিন্তু মারা যাচ্ছেন। কত বছর বয়স হয়েছিল তখন তার? 59 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এইটা মোটামুটি এই ইনফরমেশনটা জানলেই না। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট রাইটিং চার্লস ল্যাম্বের সম্পর্কে জানবো। যেহেতু আমাদের অলরেডি ক্লাস ফ্রম শেক্সপিয়ার পড়েছিল, এসেজ অফ এলিয়া অলরেডি আমাদেরকে পড়তে হবে, কারণ এসেজ অফ এলিয়া থেকেই চার্লস ল্যাম্বের যে চিন্তাটা নেওয়া হচ্ছে। আর আরো দুটো রাইটিং আমি দেখেছি ইম্পর্টেন্ট রাইটিং এর মধ্যে। তো দেখো, আমি বললাম যে ও প্রথম সনেটিয়ার বা পোয়েম লিখে তার লেখার যে কেরিয়ার সেটা শুরু করছিল, কিন্তু তখন সে দেখছে যে এটা লিখে পোয়েম লিখে সে কিন্তু খুব বেশি আর্নিং করতে পারছে না, তখন সে বা পপুলারিটি পাচ্ছে না। তখন কিন্তু চার্লস ল্যাম্ব কি করলো, ওটা বাদ দিয়ে নিজের যে তোমার ক্যারিয়ার সাফল্য অর্জন করার জন্য সে কিন্তু প্রোজ রাইটিং লেখা শুরু করেছিল। এবং প্রোজ রাইটিং এর ক্ষেত্রে প্রথম যে লেখাটা লিখেছিল সেটা আমাদের জেনে রাখা দরকার, সেই জন্য আমি এটা রেখেছি। তো এ টেল অফ রোজামন্ড গ্রে অ্যান্ড ওল্ড ব্লাইন্ড মার্গারেট, এটা কিন্তু প্রোজ রাইটিং এর ক্ষেত্রে ও প্রথম লিখেছিল। ঠিক আছে, এটা আমাদের এই যে চিলড্রেন কনটেক্সটে ইম্পর্টেন্ট, তাই আমি দেখেছি, এটা মনে রাখবে। আর এই টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা 1807-এ পাবলিশ হচ্ছে। এই রাইটিংটা সম্পর্কে আমরা একটু জানবো ডিটেলসে। টেলস ফ্রম শেক্সপিয়ার এটা শুধুমাত্র চার্লস ল্যাম্ব নিজে কিন্তু লেখেননি। চার্লস ল্যাম্ব প্লাস মেরি ল্যাম্ব, তারা দুজনের কোলাবোরেশনে কিন্তু এই লেখাটা লিখেছিলেন। এবার আমরা দেখতে পাচ্ছি এটার নাম দিয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের বিভিন্ন ট্র্যাজেডি এবং কমেডি যেগুলো তিনি লিখেছিলেন সেইগুলোকে আবার এই চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব কিন্তু রিটেলিং করছে। মানে এই যে আচ্ছা, ওটা বলার আগে বলি, এই টেলস ফ্রম শেক্সপিয়ার এটা কিন্তু চিলড্রেনদের জন্য মেনলি লেখা হয়েছিল। ঠিক আছে, চিলড্রেনদের জন্য। এবং এই এই চিলড্রেনদের জন্য যেটা লেখা হয়েছিল, এটা যে অফার বা কন্ট্রাক্টটা পেয়েছিল সেটা হ্যাজলি, সেই সময়ের একজন এসেইস্ট বা ক্রিটিকও বলতে পারো, তিনি এই চার্লস ল্যাম্বকে অফার করেছিল এবং তার মাধ্যমে কিন্তু তিনি পেয়েছিলেন। এবং এই টেলস ফ্রম শেক্সপিয়ার এটা পাবলিশ করেছিলেন গডউইন। তো এখানে কি আছে, এটা বাচ্চাদের জন্য শেক্সপিয়ারের যে রাইটিং সেগুলোকে বাচ্চাদের জন্য লুসি রয়েছে প্রেজেন্ট করা হয়েছে। এবং আমরা জানি যে শেক্সপিয়ারের যে রাইটিং সেটার মধ্যে ট্র্যাজেডি আছে, আবার কমেডি আছে। তো এই কমেডির যে পোর্শন সেগুলো মেরি ল্যাম্ব লিখেছিলেন, কমেডির পোর্শন গুলোকে তিনি কভার করেছিলেন। আর চার্লস ল্যাম্ব ট্র্যাজেডির পোর্শন গুলোকে কভার করেছিলেন। দুজনে কভার করেছিলেন এবং এরা দুজনের কোলাবোরেশনে লিখেছে। এবার যদি এটা কোশ্চেন অলরেডি এসেছে আর না আসলেও জেনে রাখো যে টেলস ফ্রম শেক্সপিয়ার এটা দুজনে, যদি বলা হয় যে মেরি ল্যাম্ব এবং চার্লস ল্যাম্বের কোলাবোরেশনে কোন রাইটিংটা লেখা হয়েছিল, তাহলে টেলস ফ্রম শেক্সপিয়ার হবে। আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেক্সট কোশ্চেন এসেছিল ওখানে দেখবে ফ্রম কথাটা লিখেনি, ওখানে ওরা অফ লিখে দিয়েছিল, যেটা একটা ভুল। এটার টাইটেল হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল। এবার দেখো এর পরের যে রাইটিং, যদি বলা হয় যে চার্লস ল্যাম্বের একটা ক্রিটিক্যাল রাইটিং এর নাম করলো, সেই ক্ষেত্রে কোনটা হবে? স্পেসিমেন্স অফ ইংলিশ ড্রামাটিক পোয়েটস কন্টেম্পোরারি উইথ শেক্সপিয়ার। ঠিক আছে, এইটা এই কথা এই রাইটিং এর নামটাও মনে রাখবে। এবার আসি আমরা এসেজ অফ এলিয়া। এসেজ অফ এলিয়া এটা দুটো পোর্শনে লেখা হয়েছিল, দুটো পার্টে লেখা হয়েছিল, মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট যেটা সেটা পাবলিশ করা হয়েছিল, আমি এখানে লিখে রেখেছি দেখো, 1823 সালে। 1823 সালে যদিও পাবলিশ করা হচ্ছে,
এই এসিএস অফ ইন্ডিয়া মানে এই যে এসেগুলো, সেই কালেকশন গুলো কিন্তু প্রথমেই যে এসিএস অফ ইন্ডিয়াতে প্রথম মানে উপস্থাপন করা হচ্ছে বা পাবলিশ করা হচ্ছে এরকম কিন্তু না। প্রথমে কি হয়েছিল যে এই এসেগুলো কিন্তু পেরিওডিক্যালি লন্ডন ম্যাগাজিন সেখানে কিন্তু প্রথম পিরিয়ডিক্যালি একের পর এক পাবলিশ করা হয়েছিল 1820 থেকে 1823 এই সালের মধ্যে পাবলিশ করা হয়েছিল পরপর, এবং পরবর্তীকালে এগুলোকে কালেকশন হিসাবে এসিএস অফ ইন্ডিয়াতে প্রথম যে কালেকশন এসিএস অফ ইন্ডিয়াতে সেটাতে পাবলিশ করা হয়েছিল 1820 এবং 23 মাসের যে এসে সেগুলোকে, যেটা লন্ডন ম্যাগাজিন এসিএস অফ ইন্ডিয়া পাবলিশ হয়েছিল, এটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। এবার দেখো দ্বিতীয় যে পোর্শনটা পার্টটা সেটা কিন্তু 10 বছর পরে পাবলিশ হচ্ছে, এবং এই 23 সালের পরে যেগুলো লিখেছেন সেগুলো দ্বিতীয় কালেকশনে পাবলিশ হচ্ছে, এবং এই কালেকশনের নাম দিচ্ছে দ্য লাস্ট এসেজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, লাস্ট এসেজ অফ ইন্ডিয়া। এবং এই যে 1833 সালে এটা পাবলিশ হচ্ছে তার 1 বছর পরে কিন্তু আবার চার্লস লিন মারা গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি এই রাইটিং চারটে কটা লিখেছে, তাহলে 4টে ধরনের রাইটিং, এগুলো মনে রাখবে, এই 4টে রাইটিং মনে রাখলেই হবে। এবার তারপরে এসেজ অফ ইন্ডিয়াতে, আচ্ছা ইন্ডিয়া নামটা আমি বললাম এর আগে যে ইন্ডিয়া নামটা একটা কোশ্চেন এসেছিল মানে 2016 সালে ওই 11-12 এটা কেমন টাইপের নাম, কোথা থেকে নিয়েছেন কেউ কি জানো? জানলে শেয়ার করো, কেউ যদি থাকলে শেয়ার করো। যারা 2016 সালে একজন কথা দিয়েছিল তারা তো একজন ফেলো ক্লার্কের কাছ থেকে এটা বড় করেছিলেন, ওরা ধার নিয়েছিলেন এই নামটা। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলছো। আচ্ছা আমি আরেকটু বলেছি, হ্যাঁ কেউ বলছো? চার্লস ল্যামের ছদ্মনাম শিরোনামটা ছিল এইটা। এটা 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 পেন নেম, ঠিকই বলছো, পেন নেম এটা। এই নেমটা ইউজ করে তিনি কি করেছিলেন, ওই যে এসেজ গুলো লিখেছিলেন এই এই নামটা তিনি ইউজ করতেন, তাই তো? তো সেই নামটা তিনি কোথা থেকে, এটা ফার্স্টলি কোশ্চেন এসেছে, তাহলে নামের ধারণা করতে একটা উচিত। তো দেখো আমি বলে দিই, তোমরা ঠিকই বলছো, আর একটু আমি একটু বলে দিচ্ছি। চার্লস ল্যাম্ব আগে যে না ইমাজিনারি ক্যারেক্টার না ওটা, ঠিক আছে। চার্লস ল্যাম্ব যখন আমি বললাম যে 1789 থেকে 92 এই সালটাই তিনি কোথায় কাজ করতেন বললাম, কেউ বলতে পারবে? এখনই একটু আগে বললাম সাউথ সি হাউস, যেখানে একজন বলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সাউথ সি হাউস, এই যে সাউথ সি হাউস এখানে কাজ করতেন। তো তিনি এখানে কাজ করার সময় তিনি কি ছিলেন, আমি দুটো হিসাবে কাজ করেছেন বলেছি। এখানে যখন ছিলেন তিনি তখন ক্লার্ক ছিলেন। তো এই ক্লার্কশিপে যখন তিনি কাজ করছেন সেই সময় সাউথ সি হাউসে তার একটা কলিগ ছিল, ঠিক আছে, যার নাম ছিল ফেলিক্স এলিয়া। ঠিক আছে, ফেলিক্স এলিয়া এই নামের একজন কলিগ তার সঙ্গে কাজ করতো, এবং সেই ফেলিক্স এলিয়ার নামেই ছদ্মনাম নিয়েই কিন্তু তিনি লেখা শুরু করেছিলেন, এবং তার লেখা শুরু করার কিছুদিন পরে কিন্তু এই এলিয়া মারাও যায়। তো যাই হোক সেটা বিষয় না, তিনি তাহলে কোথা থেকে ছদ্মনামটা নিয়েছিলেন সেটা যদি জিজ্ঞাসা করে, ওটা ইমাজিনারি নেম হবে না, ওটা হবে যে দ্য নেম অফ এ কলিগ ইন সাউথ সি হাউস। ঠিক আছে, তো এটা এই নামটা একটু মনে রাখবে। এবার এটা পাবলিকেশনটা তো বললাম তোমাদেরকে। এবার আমি বলি যে এই যে এসেজ অফ ইন্ডিয়া এটা কি টাইপের এসে যদি বলা হয় তাহলে কি টাইপের এসে হবে কেউ বলতে পারবে? এসেজ অফ ইন্ডিয়া বা এখানে যে সমস্ত রাইটিং গুলো আছে মানে যতগুলো এসেজ আছে ওগুলো একটা যদি ক্যাটেগরাইজ করি আমরা তাহলে মানে কোন ক্যাটেগরিতে ফেলতে পারবো? আমি দুটো ক্যাটেগরির নাম বলছি, তোমরা ভালো যে পার্সোনাল এসে আর ইম্পার্সোনাল এসে। পার্সোনাল এসে কেন হচ্ছে, পার্সোনাল এসে কেন হচ্ছে? অটোবায়োগ্রাফিক্যাল আছে। অটোবায়োগ্রাফিক্যাল
এলিমেন্টস আছে। হ্যাঁ একদম প্রত্যেকটা একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে এলিমেন্টস ইন চার্লস ল্যাম্বস রাইটিং আমি কয়েকটা পয়েন্ট এখানে রেখেছি। প্রথমেই রেখেছি হিউমার। হিউমার হিউমার জিনিসটা কি কেউ তো বলতে পারবে আমাকে? হিউমার হাস্যরস আছে। হিউমারের মাধ্যমে লাফটার লাফটার ক্রিয়েট হয়, তাই না? লাফটার লাফটার ক্রিয়েট হচ্ছে। আবার প্যাথোলজির মাধ্যমে কি ক্রিয়েট হতে পারে? কি কি ক্রিয়েট হতে পারে? আবার ধরো সরব ক্রিয়েট হতে পারে, সিম্প্যাথি ক্রিয়েট হতে পারে, সিম্প্যাথি ক্রিয়েট হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মাধ্যমে ক্রিয়েট হতে পারে। এবং দেখো এটা একটা আরেকটার অপোজিট। একটাতে যখন আমরা হাসছি আর একটাতে আমাদের দুঃখ অনুভব হচ্ছে, তাই না? কিন্তু এই যে চার্লস ল্যাম্বের রাইটিং, বিভিন্ন রাইটিং এ আমরা দেখতে পারি যে প্যাথোস থাকতে পারে, হিউমার থাকতে পারে, কিন্তু এখানে একটা অবাক করার বিষয় আছে। চার্লস ল্যাম্বের যে রাইটিং, এখানে হিউমার বা প্যাথোস, তুমি এই হিউমার এবং প্যাথোসের দুটোকে একটা থেকে আরেকটাকে আলাদা করতেই পারবে না। মানে কি, হিউমার যখন তুমি দেখছো তখন তোমার প্যাথোসের কথা মানে মনে হবে এটা যেন প্যাথোস, আবার প্যাথোসের কথা যখন বলছে মনে হবে যেন হিউমার। মানে তুমি তুমি বলতেই পারি আমরা এখানে হিউম্যান ইকুয়াল টু প্যাথোস বলতে পারি। আবার এরকম এই রকমের জন্য মানে একটার সাথে আরেকটা ব্লেন্ডিং ঘটিয়েছে, সংমিশ্রণ এমন ভাবে ঘটিয়েছে যে একটা থেকে আরেকটাকে তুমি পৃথকই করতে পারবে না। আর এইটাই হচ্ছে চার্লস ল্যাম্বের ইউনিকনেস। আর এই ইউনিকনেসের জন্যই কিন্তু চার্লস ল্যাম্বের রাইটিং গুলোকে আমরা এত উপভোগ করি। এবার এই যে হিউম্যান এবং প্যাথোস এই বিষয়টাকে যে আলাদা করতে পারছি না, এর জন্য একটা নামও দেওয়া হয়েছে। আর ওই নামটা নিয়ে আমাদের এবার 2023 সালে কিন্তু একটা কোশ্চেন এসেছিল 9 এর বইয়েতে, যে মানে কেমন টাইপের হিউমার আছে চার্লস ল্যাম্বের যে ড্রিম চিলড্রেন এই রাইটিংটাতে। তো ওখানে একটা ওয়ার্ড ইউজ করেছিল উইমজিক্যাল, তাই না? তো এই উইমজিক্যাল কেন বলছি যে অদ্ভুত টাইপের, অদ্ভুত কেন? কারণ হিউমার দেখাচ্ছে তোমাকে কিন্তু তোমার সিম্প্যাথি পাচ্ছে। আবার যখন সিম্প্যাথি দেখাচ্ছে তখন তুমি মানে আনন্দ উপভোগ করছো, এরকম একটা বিষয়। তো আমরা যখন হিউমারটাকে উইমজিক্যাল বলবো, ওখানে যদি এমন অপশন থাকতো যে উইমজিক্যাল প্যাথোস, ওটাও কারেক্ট হতো। মানে যেমন হিউমারটা অদ্ভুত তেমন প্যাথোসটাও কিন্তু অদ্ভুত, কারণ এটা ব্লেন্ডিং ঘটেছে। এটা একটু মনে রাখবে এবং এটাই হচ্ছে চার্লস ল্যাম্বের রাইটিং এর বিশেষত্ব। আচ্ছা এবার বলি চার্লস ল্যাম্বের যে রাইটিং, এখানে আমরা সাবজেক্টিভিটি দেখতে পাবো। সাবজেক্টিভিটি মানে ও সাবজেক্টিভিটি শুধু না, তার পার্সোনাল লাইফের তার বিভিন্ন মেমোরি, তার বিভিন্ন চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু ওর রাইটিং এর মধ্যে ও তুলে ধরেছে। সেগুলো আমরা পড়তে পড়তে আরো ডিটেলসে জানবো। আরো একটা অপশন আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে ভিভিড ইমাজিনেশন। এবার কল্পনা তো অনেক রাইটারই করে, ঠিক আছে, কিন্তু তোমরা যখন দেখবে যে আমরা চার্লস ল্যাম্বের রাইটিংটা পড়বো, তখন দেখতে পাবে যে কল্পনাটা কতটা মানে একদম স্পষ্ট, যে তোমার মনেই হবে না যে এটা কল্পনা। দেখে মনে হবে যেন একদম বাস্তব বাস্তব চিত্র একটা দেখছো। এবং যখন বুঝতে পারবে যে এটা কল্পনা, তখন তুমি বিশ্বাসই যেন করতে পারছো না, এরকম মনে হবে। তো সেই বিষয়টা আমরা দেখতে পাবো চার্লস ল্যাম্বের রাইটিং এ। এবার টাইটেলটাই আছে। টাইটেল তিনি কি রেখেছেন? ড্রিম চিলড্রেন এ রিভারি। আচ্ছা রিভারি কথাটার মানে কি কেউ জানো? কি বলো একদিন বলো। দিবার স্বপ্ন যেটাকে বলা হয়। দিবার স্বপ্ন ঠিকই বলেছো। যে ড্রিম বাংলায় যদি আমরা ইংলিশে বলি যদি যে ড্রিম, তাই তো? এবার যে ড্রিম যেটা হয় সেটা জিনিসটা আবার কি? দিনের বেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখা নাকি বলো তো? যে ড্রিম জিনিসটা কি? না ম্যাম, ইমাজিনেশন যেটাকে জেগে জেগে স্বপ্ন দেখা। জেগে জেগে স্বপ্ন দেখা, একদম একদম। যখন আমাদের মাইন্ডটা একদম কনসিয়াস থাকছে, তাই না, একদম আমরা সমস্তটাই নিজের যে ইমাজিনেশন ক্রিয়েট করে আমরা যে স্বপ্নটা বানাচ্ছি। আমরা মানে এমনি বেসিক্যালি কিভাবে স্বপ্ন দেখি, ঘুমিয়ে যাই, আমাদের মাইন্ডের সাবকনসিয়াস থাকে এবং আমরা স্বপ্নটা দেখি। কিন্তু আহ ক্ষেত্রে চার্লস ল্যাম্বের ক্ষেত্রে এখানে দেখো বলছে ড্রিম চিলড্রেন, স্বপ্নের বাচ্চা, কিন্তু সেটা সাবকনসিয়াস মাইন্ডে সে চায় না, সমস্ত
সবসময় চাইছে, মানে ওর একটা এটা স্বপ্ন, এবার স্বপ্নটা সে শুধু মানে ঘুমিয়ে থাকবে তখনই দেখছে এরকম না, মানে ও সব সময় ওর একটা চাহিদা যেটা আনফুলফিল থেকে গেছে, সেরকম চাহিদা যে প্রত্যেক সময় সে অনুভব করে, সেই রকম জিনিসটাকে এখানে এক্সপ্রেস করতে চাইছে। এবং সেই জন্য বলছে যে ড্রিম, মানে ও জেগে জেগে কনসাস মাইন্ডে কিন্তু চাই, সে মানে ভীষণ ওর চাহিদা, সেটাই এখানে এক্সপ্রেস করার জন্য বলেছে। এবং এটা ওর যে কতটা মানে মনের ভেতরে ইচ্ছা, সুপ্ত ইচ্ছা, সেটা আমরা রাইটিংটা যখন পড়বো তখন বুঝতে পারবো যে ও শুধুমাত্র যে মানে যে ড্রিম করছে মানে দিবা স্বপ্ন দেখছে এরকম না, ও যদি পেতো এবং লাভারকে তাহলে ওর লাইফটা কেমন হতো, ওর একটা বাচ্চা হতো, সে বাবা হতো, একটা নর্মাল লাইফ, মানে যে দিনের ধরো একটা নর্মাল ডে, সেই দিনে তার বাচ্চাদেরকে দিয়ে কি করতো, এই যে ছোট ছোট করে বর্ণনা করছে, মানে তার ভেতরে যে কতটা আছে সেটা প্রকাশ পাচ্ছে। এই টাইটেলটা একদম পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট, আমরা যখন টেক্সটটা পড়বো তখন বুঝতে পারবো। তাই সিগনিফিকেন্স তো আছে যে যে ড্রিম মানে হচ্ছে কনসিয়াস মাইন্ডে সে মানে চাইছে তার আকাঙ্ক্ষাটাকে বর্ণনা করার জন্য এরকম একটা টাইটেল রেখেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি যে থিম, এখানে থিম কি কি আছে। যখন আমরা এই যে ড্রিম চিলড্রেনটা পড়বো, এখানে আমি তিনটে থিমের সাথে আমাদের পরিচয় ঘটবে, সেটা হচ্ছে নস্টালজিয়া, ড্রিম এবং হচ্ছে রিয়ালিটি অফ লস। এবার এই নস্টালজিয়াতে আমরা কি কি পাবো, এখানে বিচার এবং হ্যাপি দুই রকমেরই যে তার লাইফের এক্সপেরিয়েন্স সেটা পাবো, এবং বাচ্চাবেলায় সে কতটা আনন্দ করেছে বা বাচ্চাবেলায় সে কি কি অনুভব করেছে, সেই সমস্ত কিছুই কিন্তু তিনি যেমন বর্ণনা করছেন এখানে, সেই রকমই তার যে স্বপ্ন, তার যে একটা চাওয়া পাওয়া আছে, সেই স্বপ্নটাকেও তিনি এই রাইটিং এর মাধ্যমে কিন্তু তুলে ধরছেন। এবং তারপরে তিনি আরো একটা জিনিস যে তুলে ধরছেন যে তার লাইফটা যে কতটা করুণ, সে যে কত জিনিস পায়নি, সেই না পাওয়া জিনিসগুলোকেও কিন্তু তুলে ধরছে। তো এই তিনটে থিমই কিন্তু একদম খুব ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার রাইটিং এর মাধ্যমে, ঠিক আছে। এগুলো আমরা দেখতে পাবো। এবার এখানে আর একটা জিনিস আমি ছোট করে লিখে রেখেছি যে চার্লস ল্যাম্পকে কিন্তু একদম অনেকেই খুব প্রেজ করেছে, ঠিক আছে। এবার ওর যে অটো বায়োগ্রাফার, ওর বায়োগ্রাফি লিখেছে, এদের মধ্যে কয়েকজন বায়োগ্রাফি লিখেছেন, তার মধ্যে চিফ বায়োগ্রাফার হিসাবে লিভি লুকাসকে ধরা হয়। এই নামটা মনে রাখবে যে এটা এ হচ্ছে চিফ বায়োগ্রাফার, ঠিক আছে। এবং আলফ্রেড এনগার ইনিও কিন্তু ওর বায়োগ্রাফি লিখেছেন। তো এদের মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডে এই ইনফরমেশন গুলো তোমাদের জানলেই একটা মোটামুটি কনসেপ্ট হবে, এর বাইরে আশা করি যে ইনফরমেশন জানার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এরপরেই আমরা সরাসরি টেক্সটে যাব, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন